সংকটের গভীরতা এবং আন্তর্জাতিক ব্যর্থতা গাজা উপত্যকায় ইসরায়েলের নৌ অবরোধ ২০০৭ সাল থেকে কার্যকর রয়েছে, যা খাদ্য পণ্য এবং মানবিক সাহায্যের প্রবেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। চলমান সংঘাত এবং মানবিক বিধিনিষেধের ফলস্বরূপ এই অঞ্চলের মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গাজায় এখন দুর্ভিক্ষ শুরু হয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জাতিসংঘের বিশ্লেষকরা স্পষ্ট করে বলেছেন যে এই আন্তর্জাতিক মানবিক সংকটের প্রেক্ষাপটে গ্লোবাল সামুদ্র ফ্লোটিলার যাত্রা শুরু করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ব্যর্থতার ফল। তারা উল্লেখ করেন, যদি জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ নিরাপদে ও নির্বিঘ্নে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য দৃঢ় পদক্ষেপ নিত, তাহলে সুশীল সমাজের কর্মীদের এভাবে সমুদ্রপথে নিজের জীবন বিপন্ন করতে হতো না। জিএসএফের প্রধান উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভঙ্গ করা এবং খাদ্য, ওষুধ ও শিশু ফর্মুলার মতো গুরুত্বপূর্ণ মানবিক সাহায্যের সরবরাহ করা। এই উদ্যোগটি বিশ্বব্যাপী সুশীল সমাজের পক্ষ থেকে একটি পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইন রক্ষা এবং মানব মর্যাদাকে সমুন্নত রাখার প্রয়াস হিসেবে দেখা যায়। গ্লোবাল সামুদ্র ফ্লোটিলা ২০২৫ এটি ছিল গাজার অবরোধ চ্যালেঞ্জ করার ইতিহাসে বৃহত্তম বেসামরিক অভিযান। এই বহরে প্রায় ৫০টি জাহাজ এবং ৪৭টি দেশের প্রায় ৫০০ কর্মী অংশগ্রহণ করেন। মূল জাহাজগুলি স্পেনের বার্সেলোনা থেকে তাদের যাত্রা শুরু করে। এই ফ্লোটিলায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা, প্রাক্তন বার্সেলোনার মেয়র আদা কোলাও এবং ইউরোপীয় আইন প্রণেতাদের মতো প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন। যাত্রা শুরুর আগে থেকেই এই অভিযানটি হুমকির সম্মুখীন হয়েছিল। সংগঠকরা জানিয়েছেন যে সেপ্টেম্বরে তিউনিশিয়া এবং গ্রিসের কাছে নোঙর করা জাহাজগুলিকে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ২টি জাহাজে আগুন ধরে যায় এবং তিউনিশিয়ার কর্তৃপক্ষ অন্তত একটি ঘটনাকে ইচ্ছাকৃত কাজ হিসেবে তদন্ত করে জানিয়েছেন, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এসব ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে। তবে এই বিচ্ছিন্ন হামলাগুলি ইঙ্গিত দেয় যে ইসরায়েলি রাষ্ট্রীয় হস্তক্ষেপের আগে থেকেই কনভার্ট কৌশলের মাধ্যমে মিশনকে পণ্ড করার চেষ্টা চলছিল। এই কৌশলটি সামরিক হস্তক্ষেপের রাজনৈতিক ঝুঁকি হ্রাস করে, কারণ এটি সরাসরি ইসরায়েলি বাহিনীর আনুষ্ঠানিক পদক্ষেপের অংশ বলে মনে করা হয় না। ফ্লোটিলাটি গাজার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ইসরায়েল কঠোর আনুষ্ঠানিক সতর্কতা জারি করে। ইসরায়েল ফ্লোটিলাকে এই অবরোধ ভঙ্গ না করার এবং আশদোদ বন্দরের মাধ্যমে নিরাপদ চ্যানেল ব্যবহার করে মানবিক সাহায্য সরবরাহ করার প্রস্তাব দেয়। আন্তর্জাতিক জলসীমায় জোরপূর্বক ইন্টারসেপশন ইসরায়েলের আনুষ্ঠানিক সতর্কবার্তার পর নৌবাহিনী ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করে। ঘটনাটি গাজা উপকূল থেকে ৭০ থেকে ৭৫ নটিক্যাল মাইল অর্থাৎ ৮০ মাইল দূরে গভীর রাতে এটি ঘটে। ইসরায়েলি নৌযানগুলো ট্রান্সপন্ডার বন্ধ করে ফ্লোটিলার জাহাজের দিকে এগিয়ে যায়। সামরিক কৌশল হিসেবে ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করে কিছু জাহাজের উপর জল স্প্রে করে। ফ্লোটিলার সংগঠকরা অভিযোগ করেন যে ইসরায়েলি জাহাজগুলি যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে বা ক্ষতিগ্রস্ত করে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। এরপর ইসরায়েলি বাহিনী জাহাজে আহরণ করে কর্মীদের আটক করে। অন্তত ১৯টি জাহাজ আটক করা হয় এবং সংগঠকদের মতে প্রায় ৪৪০ জন অংশগ্রহণকারীকে জোরপূর্বক তাদের জাহাজ থেকে নামিয়ে আনা হয়। সংগঠকরা ইসরায়েলের এই কাজকে অবৈধ অপারেশন হিসেবে নিন্দা জানান। পর্যবেক্ষণে দেখা যায় এই ইন্টারসেপশনে ইসরায়েলের সামরিক কৌশল ২০১০ সালের মাভি মারমারা ট্র্যাজেডির তুলনায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ২০১০ সালে যেখানে প্রাণঘাতী বল প্রয়োগের ফলে ১০ জন কর্মী নিহত হয়েছিলেন, সেখানে ২০২৫ সালের অভিযানে ইসরায়েলে জলকামান এবং নন লেথাল পদ্ধতি ব্যবহার করে প্রাণহানি এড়াতে সতর্ক ছিল। এই কৌশলের পরিবর্তন থেকে বোঝা যায় যে ইসরায়েলের অবরোধ কার্যকর করার আইনি বৈধতা বজায় রাখতে বদ্ধপরিকর, কিন্তু একই সাথে আন্তর্জাতিক নিন্দা এবং যুদ্ধাপরাধ তদন্তের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। ম্যান্ডেলাকে আটকের ঘটনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে তাৎক্ষণিক নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক জলসীমায় এই আটক ফ্লোটিলার জাহাজগুলির পতাকাবাহী দেশগুলির সার্বভৌমত্ব লঙ্ঘন করে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের এই পদক্ষেপকে সন্ত্রাসী কার্যকলাপ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অবহিত করে। এই তীব্র প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়। তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে গ্রেটা থানবার্গকে একটি জাহাজের ডেকে বসে থাকতে দেখা যায় এবং তাকে জল ও রেইনকোট দেওয়া হচ্ছিল। ইসরায়েল এই ভিডিওটির মাধ্যমে বিশ্বকে দেখানোর চেষ্টা করে যে আটককৃতরা নিরাপদ ও সুস্থ। ইসরায়েলি কর্তৃপক্ষ আটককৃত সকল যাত্রীকে আশদোদ বন্দরে স্থানান্তরিত করে। ইসরায়েলের ঘোষিত নীতি ছিল তাদেরকে প্রথমে ইসরায়েলে নিয়ে আসা হবে এবং এরপর দ্রুত ইউরোপে নির্বাসন দেওয়া হবে। এই নির্বাসন প্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়। আইনি প্রক্রিয়াকরণের জটিলতা আরও বাড়ে ইসরায়েলের ইয়ম কিপ্পুর ছুটির কারণে, যখন দেশটিতে প্রায় সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ছিল। 500 জন আটককৃতকে প্রক্রিয়াকরণ করা এমনিতেই লজিস্টিক চ্যালেঞ্জ। তার উপর ছুটির সময় আইনি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় জটিলতা আরও বেড়ে যায়। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন এবং দেখা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।